So welcome once again. ওকে, ঠিক আছে। সো আমরা মূলত গত লেকচারে কেমিস্ট্রির এতটুকু পর্যন্ত দেখেছিলাম। হুম সো আজকে আমরা দেখব হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 6। কেমিস্ট্রি ইজ চ্যাপ্টার 6 অ্যান্ড টুডে ইজ লেকচার 2। আশা করছি লেকচারটা একটু লেন্দি হবে, লাইক 1 hour সামথিং। দেখা যাক আর কি। হ্যাঁ, আচ্ছা, তো সিট ব্যাক। সো আমরা আজকে দেখব হচ্ছে 6.1.2, দ্যাট ইজ মোল ও আণবিক সংকেত। মোল এবং আণবিক সংকেতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, ঠিক আছে। কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তাহলে 1 মোল মানে কি? কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলে। আমি বুঝতে পারছি? প্রথম কথা এখানে খেয়াল রাখতে হবে, এখানে আণবিক সংকেত আসবে। এখানে কি আসবে? আণবিক সংকেত। এখানে কিন্তু পারমাণবিক সংকেত আসবে না। পারমাণবিক সংকেত আসবে না, সংকেত আসবে না, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, সেটা কিন্তু আমরা অনেকবারই করে আসছি, যে পরিমাণ আমরা করব সেটাকে আমরা পদার্থের 1 মোল বলবো আর কি। সেটা আমাদের চলে এসছে প্রথম ডেফিনেশন, মোল কাকে বলে। বুঝতে পেরেছি? সো যেমন পানির আণবিক সংকেত কি? H2O। তো পানির আণবিক ভর হচ্ছে 18। এই 18কে যদি আমরা 18 গ্রাম লিখি তখনই কিন্তু 1 গ্রাম আণবিক ভর পানি বা 1 মোল পানি বলবো, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে মোলকে গ্রাম আণবিক ভরও বলা যায়। তো মোলের আরেক নাম কি? মোলের আরেক নাম হচ্ছে গ্রাম আণবিক ভর, ঠিক আছে। দ্যাট ইজ টু সে, আমরা ইংলিশে এটাকে মোলকে তো আমরা MOL লিখি, এটাকে আমরা বলতে পারি গ্রাম মলিকিউলার ভর। ভরকে আমরা ওয়েট লিখি না, ম্যাস। মনে আছে না যে ম্যাস লেখা যাবে, এখানে ওয়েট লেখা যাবে না। সো গ্রাম মলিকুলার ম্যাস, GMM বলতে পারি, ঠিক আছে। সো এখন তুমি বলতে পারো যে তাহলে পারমাণবিক সংকেত বা পারমাণবিক সংকেত কাকে বলে। এটা কিন্তু আমি এখন বলবো না, এটা তোমার একটু থিঙ্ক করতে হবে। আশা করি মনে আছে, ঠিক আছে। এখানে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। আণবিক ভর, আণবিক সংকেত হচ্ছে সেগুলোই যেগুলো হচ্ছে একের অধিক পরমাণু নিয়ে গঠিত হয়, সেগুলো দিকেই তো আমরা বলবো। যেমন H2O, এটা একটা অণু। অণুর সংকেতকে আমরা আণবিক সংকেত বলবো, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল জিনিস। আচ্ছা, সো এটা কিন্তু আমাদের মাথায় না আসলে, আমরা যদি বুঝতে না পারি, তখন কিন্তু আমাদের মুখস্থ করতে গিয়ে ঝামেলা হবে বা মনে রাখতে গিয়ে ঝামেলা হবে, কাইন্ড অফ। আচ্ছা, সো দেখো H2O এর পানির নাম, 1 অণু পানির সংকেত H2O, 1 মোল পানির সংকেত H2O। 1 অণু H2O-তে 2টি হাইড্রোজেন পরমাণু H2 এবং 1টি অক্সিজেন পরমাণু, এবং 1 মোল H2O অণুতে 2 মোল H পরমাণু এবং 1 মোল H পরমাণু, সরি O পরমাণু আছে। সো এই যে একটা চার্ট দিয়েছে, আরেকটা মনে বাকি আছে। হ্যাঁ, কিছু চার্ট বাকি আছে। দেখো 6 এবং 7, এটা কিন্তু লিখতে পারাটা একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে, ঠিক আছে। জাস্ট একটু হোল্ড করো। জাস্ট একটু হোল্ড করো, আমি জাস্ট একটু দেখে নিচ্ছি। হ্যালো, আসছে? হ্যাঁ, 75 টাকা, ঠিক আছে। আচ্ছা,
সো আচ্ছা, আমরা ব্যাক করছি, তার আগে আমি একটু দেখে নিচ্ছি আমার রেকর্ডিং চলছে কি না। এরকম একটা অপশন থাকা দরকার, আমি চেক করবো পরবর্তীতে যাতে একটা রেকর্ডিং চলছে কিনা, এটা আমার যাতে একটু রিমাইন্ড করতে না হয় আর কি। সো ব্যাক টু দ্য স্টাডি। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো এই যেগুলো লিখতে পারা এটা কিন্তু পারতে হবে, ঠিক আছে। মাঝে মধ্যে 2 নম্বরের কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, দিয়ে দেয় যে লেটসে আমি যদি বলি যে NaCl ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। তো তুমি জাস্ট প্রথমে লিখবা এই তো যেভাবে লেখা আছে, যেভাবে লেখা আছে উপরে, ঠিক আছে। আমি যদি বলি প্রথম সংকেত আমাদের কি, যে NaCl হচ্ছে পানি না, তো NaCl এর আমি নাম বলবো। তো NaCl নাম সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আমি ইংলিশে লিখছি, সোডিয়াম, বাংলায় লিখতে পারো, সমস্যা নেই। সোডিয়াম ক্লোরাইড, বা আমি বলতে পারি খাবার লবণ, ঠিক আছে। তারপর 2 নাম্বার, NaCl এর মধ্যে হচ্ছে এতগুলো আছে 1 অণু পানির সংকেত, তো তুমি বলতে পারো 1 অণু সোডিয়াম ক্লোরাইডের সংকেত বা খাবার লবণের সংকেত NaCl। তারপর 3 নাম্বার, এভাবেই জাস্ট যতগুলো মনে থাকবে, এমন না 7টাই লিখতে হবে, যতগুলো জাস্ট 2 নাম্বার তো অ্যাটলিস্ট 4টা লিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাঝে মধ্যে কোশ্চেনে দিয়ে দেয়, যদি অনেক কম, তো আমরা বুঝতে পারবো কি না এটার জন্য। তো তোমার জন্য একটা 2টা হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে তুমি 2 নম্বরে সরি 2 নাম্বার দিয়েছি কেন আমি জানি না। আচ্ছা, এসে হোমওয়ার্ক প্রথমে হচ্ছে H2SO4 এবং আরেকটা আরেকটা হচ্ছে আমি বলবো লেটস সে পটাশিয়াম ক্লোরাইড, আমি ইংলিশে লিখছি পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, CHLORIDE। সো এই পটাশিয়াম ক্লোরাইড এবং এই H2SO4 এই দুইটার তুমি এইভাবে ব্যাখ্যা করবে আর কি, ঠিক আছে। নিচে তথ্য পাওয়া যায়, আণবিক সংকেত থেকে কী কী পাওয়া যায়, বুঝতে পেরেছো? আমি যদি বলি এটার আণবিক, আজকে লেখাগুলো একটু বাজে হচ্ছে, বাংলা লেখাগুলো আর কি। আণবিক সংকেত ব্যাখ্যা করো, ঠিক আছে। জাস্ট প্র্যাকটিস করে রাখবো, কারণ এটা আমাদের 2 নাম্বারের জন্য আসে এবং মিনিমাম 4টা লিখতে হবে। কিন্তু এখানে যেহেতু তুমি এখন প্র্যাকটিস করতেছো, তুমি 7টাই লিখবা, ঠিক আছে। বইয়ে যেভাবে আসে ওইভাবে লাইন বাই লাইন করি, বুঝতে পেরেছি। আচ্ছা, সো আমরা তারপরে চলে যাই হচ্ছে মোলার দ্রবণ। আচ্ছা, এটা ব্যাখ্যা করতে হবে। দেখো, 1 মোল H2O অণুতে H পরমাণু আছে কতগুলো, 1 গুণ 2 গ্রাম, এবং O পরমাণুর ভর 16 গ্রাম, অর্থাৎ 1 মোল H2O গ্রাম হচ্ছে এত, এটাই অণুর ভর দেখাইছে। তারপরে হচ্ছে 1 মোল H2O-তে H এর পরমাণু সংখ্যা আমরা বের করছি না, যেটা থাকে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিছিলাম, এবং এটা এবং O পরমাণু হচ্ছে এতগুলো, অণু সংখ্যা হচ্ছে মূলত হচ্ছে 6.0223 অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? আচ্ছা, সো এটা জাস্ট আমরা জানি, একটু লিখতে পারাটা একটু প্র্যাকটিস করে রাখবো, এবং আমরা মনে রাখবো যদি আসে মাঝে মধ্যে 2 নম্বরে আসতে পারে, তখন তুমি যাতে ভুলে না যাও। যে তোমাকে প্রশ্ন করলো যে মোলার সংকেত বা এটার ব্যাখ্যা করো, আণবিক সংকেত ব্যাখ্যা করো, তখন তুমি যদি না পারো তখন কিন্তু এটা ভালো হবে না। আচ্ছা, সো এখন আমরা দেখবো হচ্ছে মোলার দ্রবণ। আচ্ছা, মোলার দ্রবণের জন্য আমাকে আগে জানতে হবে দ্রবণ কাকে বলে। দ্রবণ কাকে বলে দেখা যাক। ধরা যাক কোনো দ্রাবকে একটি দ্রবীভূত আছে, কোনো দ্রাবকের মধ্যে দ্রাবক, এখানে 3টা নাম পাবো আমরা। একটা পাবো হচ্ছে দ্রব্য, একটা পাবো হচ্ছে দ্রাবক, একটা পাবো হচ্ছে আমরা দ্রবণ, ঠিক আছে। ইংলিশগুলো লিখে নিই, এটাকে আমরা ইংলিশগুলো কিন্তু মনে রাখবা। সলিউট, এটাকে আমরা বলবো সলভেন্ট,
এটাকে আমরা বলবো সলিউশন। ঠিক আছে, একটা সলিউট, সলভেন্ট, সলিউশন। সো আমরা দেখি, লেটস সে, মানে আমি যদি সোজা বাংলায় বলি, দ্রব হচ্ছে যেগুলো আমরা তরলের মধ্যে মিশাই, এবং দ্রাবকটা হচ্ছে এই তরলটা যেটার মধ্যে আমরা মিশাইতেছি, এবং দ্রবণটা হচ্ছে ফাইনাল সলিউশন। লেটস সে আমি চিনি যোগ পানি সমান সমান আমাদের কি হয়ে গেল, আমাদের হয়ে গেল হচ্ছে চিনির, আবার চিনির পানি, বা আমরা শরবত বলতে পারি। ঠিক আছে, সো এইখানে আমরা দেখতেই পাচ্ছি এই চিনি, এটা কি আমাদের দ্রব্য, এটা হচ্ছে আমাদের দ্রাবক, এবং এটা হচ্ছে আমাদের দ্রবণ। বুঝতে পেরেছি নর্মাল ভাষায়। সো এই একটা যে আমরা উদাহরণ দিলাম, এই উদাহরণটাও তুমি দিতে পারো, এবং যে কোনো উদাহরণ তুমি কিন্তু বানাই ফেলতে পারো। সো দ্রব মূলত হচ্ছে সলিউট কাইন্ড অফ, যেটাকে আমরা সলিউট বলতেছি, অর্থাৎ এটা কিন্তু লাইক অনেকটা শক্ত থাকে। ঠিক আছে, মানে কি বলা যায় বাংলায়, এটা একটা মানে সলিড ফর্মে থাকে আর কি। ঠিক আছে, কঠিন ফর্মে থাকে, কঠিন অবস্থায় থাকে, এবং এটা হচ্ছে একটা তরল অবস্থা থাকে, এবং এটা হচ্ছে তরল কঠিন মিলিয়ে একটা দ্রবণটা তৈরি হইতেছে ফাইনাল। আচ্ছা, সো আমার যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, তোমার কাজ হবে এইটা, এইটা এবং এইটা, এই তিনটাকে ব্যাখ্যা করতে পারা বইয়ের ভাষায়। ঠিক আছে, এটা কিন্তু একেও আসে নর্মাল সিঙ্গেল, এবং 2 নাম্বারের মধ্যেও তোমাকে বলবে। ঠিক আছে, আমাদের যেহেতু এখন 2 নাম্বারের কোশ্চেন আসে, 2 নাম্বারের কোশ্চেনের মধ্যেও আমাদের কিন্তু আমাদের এটা ব্যাখ্যা করতে বলবে, এবং সৃজনশীলতা থাকেই মাঝে মধ্যে। সো আমরা বুঝে নিব। ঠিক আছে, তাহলে তখন তোমাকে বইয়ের ভাষায় বলতে হবে। দেখো, বইয়ের ভাষায় আমরা এইভাবেই বলবো যে দ্রবণ হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। সো দ্রব দ্রাবক কাকে বলে এটা তোমাকে পারতে হবে। ঠিক আছে, এই 3টা জিনিস এটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে পারতে হবে। সো বইয়ের ভাষা একটু লিখে নিবা। বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা এখন পড়ে নিই। ধরা যাক কোনো দ্রাবক, একটি দ্রবীভূত আছে। ঠিক আছে, এই যে দ্রবীভূত আছে মানে কি, গুলে আছে, যেটাকে বাংলায় আমরা সহজ বাংলায় বলি। ঠিক আছে, দ্রবীভূত, দ্রবীভূত, যদি আমরা চলিত ভাষায় বলি, এটা হচ্ছে মানে কি গুলে থাকা। ঠিক আছে, আচ্ছা, সো সমস্যা নেই। দেখা যাক, দেখো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলি। এই যে এই লাইনটা আমি পড়ছি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হয়। এই যে এই লাইনটা পড়লাম, এটা অনেক 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি VVI, VIও যতগুলো ভি লাগাও নাকি, যতগুলো আমাদের, ঠিক আছে, কোনো না কোনো কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট থাকবেই, থাকি আর কি। ঠিক আছে, কোনো না কোনো পরীক্ষায়, ক্লাস 10-এর যে কোনো একটা পরীক্ষার মধ্যে তোমাকে বলে দিই মোলার দ্রবণ কাকে বলে। ঠিক আছে, হয়তো বা স্কুলে, বা প্রি টেস্টে, বা টেস্টে, বা মডেল টেস্টে, বা অ্যাট দ্য এন্ড এসএসসি এক্সাম। ঠিক আছে, সো এইখানে আমাদের প্রথমেই তো আমাদের বলতে হবে, এখানে যেই লাইন আছে পুরা হুবহু সেম সেম লাইনটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, একটা জিনিসও বাদ দেওয়া যাবে না। প্রথম কথা কি বলতেছে, একটি নির্দিষ্ট তাপমাত্রা। ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না। 1 লিটার দ্রবণ, এটা বাদ দেওয়া যাবে না। 1 মোল দ্রবণ, এটা বাদ দেওয়া যাবে না। ওই দ্রবণকে, এটা বাদ দেওয়া যাবে না। এবং মোলার দ্রবণ তো লিখবাই, বা 1 মোলার দ্রবণ। ঠিক আছে,
অর্থাৎ আমাদের এখানে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে এবং স্পেসিফিক ওই সলভেন্ট থাকতে হবে, মানে দ্রাবক থাকতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি কি, লেটস সে আমি হচ্ছে তোমাকে যদি উদাহরণ দিই, বা লেটস সে আমি হচ্ছে ধরো যে 25°C পানিতে, ঠিক আছে? 25°C পানির মধ্যে আমি কি করলাম, আমি হচ্ছে 100 গ্রাম চিনি, আমি কি করতে পারলাম, 100 গ্রাম চিনি 1 লিটার 1 লিটার পানিতে পুরোপুরি মিশাই ফেললাম, ঠিক আছে, গুলে ফেললাম। সো এই যে 100 গ্রাম চিনি 1 লিটার পানি, দেখো কি বলছে, কোনো নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তখন সেই দ্রবণকে মোলার দ্রবণ বলবো। এখন কথা হচ্ছে, আমি আমি ওইটা বলতে চাইছি না এখানে। দেখো, আমি এটা কেন গুরুত্বপূর্ণ আমাদের এই সেলসিয়াস, মানে ওই তো নির্দিষ্ট তাপমাত্রা কেন দরকার হবে, কারণ এই যে 25°C মধ্যে তুমি 100 গ্রাম চিনি তুমি এক লিটারের মধ্যে গুলতে পারো। ধরো যে এটা গোলার পরে তুমি আর যদি তুমি দেখা গেছে এক 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 100 গ্রাম না দিয়ে আমি তোমাকে বলি যে ধরো যে 10 কেজি 10 কেজি চিনি তুমি 1 লিটারের মধ্যে গুলে ফেললে এবং দেখা গেছে বলতে পারলে তুমি পুরোপুরি গুলে গেছো। এই 10 কেজি যদি তুমি বেশি গুলো, ধরো তুমি 11 কেজি দাও, 11 কেজি চিনি, তখন তুমি যদি এইটার মধ্যে মিশাইতে চাও, তখন দেখবা নিচে একটা স্তর জমে গেছে, ঠিক আছে? ওইটার গোলা হবে না পুরোপুরি, তুমি যতই নাড়াও না কেন ওইটার কোনো গোলা হবে না। এখন তুমি যদি তাপমাত্রা যদি বাড়ায়া, তুমি যদি এখন যদি ধরো যে পানির তাপমাত্রা আরও বাড়ায় তুমি 50 ডিগ্রি করে দিলা, 50 ডিগ্রি করে দিলা, তখন তুমি দেখতে পাবা 50°C মধ্যে আবার তুমি আরও 2 কেজি অর্থাৎ 12 কেজি চিনি মিশাইলেও, অর্থাৎ আরও 2 কেজি মিশাইলেও, প্লাস 2 কেজি করলেও চিনি মিশাইলেও সেটা তুমি গুলে ফেলতে পারতেছো, ঠিক আছে? ওই 50°C মধ্যে, বুঝতে পারছি? তুমি যদি করো তখন দেখবা তুমি কিন্তু গুলে ফেলতে পারতেছো। তারপরে আবার যত যত তুমি তাপমাত্রা বাড়াবা, তত তুমি দেখবে কি চিনিরও বাড়তেছে, ঠিক আছে? অর্থাৎ চিনি গুলতে পারতেছো বেশি বেশি করে। এরকম একটা প্রসেস কিন্তু চলতে থাকবে, বুঝতে পারি না? আচ্ছা, সো এই যে এখানে এইটার জন্যই আমরা জানি কি আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবণ, ঠিক আছে, যদি গুলো থাকে তখন সেটাকে আমরা 1 মোলার দ্রবণ বলব। অর্থাৎ তুমি যদি লেটস সে আমরা NaCl এর 1 মোল NaCl সমান কত? 1 মোল NaCl বলো তো, 1 মোল NaCl সমান কত? আমরা জানি NaCl কে তুমি গ্রামে প্রকাশ করলে যেটা আমরা মোল পাবো, সোডিয়াম কত? 23, আর এটা কত? 35.5, তাহলে 23 3 5 হচ্ছে 8, 58.5, এই যে 58.5 গ্রাম। সো তুমি যদি ধরো যে একটা নির্দিষ্ট তাপমাত্রা, ঠিক আছে, আমি ধরে নিলাম 25°C মধ্যে ধরে নিছি, ঠিক আছে, এটা ধরে নেওয়া, এটা কিন্তু কোনো স্পেসিফিক না যে এটা হবেই, ধরে নেওয়া। তাহলে 58.5 গ্রাম NaClকে তুমি যদি 1 লিটারের মধ্যে মিশাও, তাহলে যেই দ্রবণটা পাবা সেটা হবে কি 1 মোলার দ্রবণ। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের এখনকার প্রাইমারি পার্ট, যে 1 মোল NaCl মানে 58.5 গ্রামকে যদি তুমি 1 লিটারের সঙ্গে মিশাতে পারো একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে, তখন সেটা আমি 1 মোলার দ্রবণ বলব। সো এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, সো এটার সঙ্গে সঙ্গে তোমাকে এখানে কি পড়লা, তুমি এখানে পড়লা হচ্ছে মোলার দ্রবণ কাকে বলে। এটার সঙ্গে সঙ্গে তোমাকে, বা 1 মোলার দ্রবণ কাকে, তোমাকে কোশ্চেনের মধ্যে বলে দিবে যে
সেমিমোলার দ্রবণ কাকে বলে? আমি লিখে রাখছি, দেখো, সেমিমোলার কখন বলে, কোয়ার্টার মোলার কখন কাকে বলে, ডেসিমোলার কাকে বলে এবং সেন্টিমোলার কাকে বলে। এই যে পাঁচটা জিনিস, এক মোলার সলিউশন, সেমিমোলার সলিউশন, কোয়ার্টার মোলার সলিউশন, ডেসিমোলার সলিউশন এবং সেন্টিমোলার সলিউশন, তোমাকে এইটা মনে রাখতে হবে। তোমার এই কোশ্চেনের মধ্যে তোমাকে এই 1 মোল না দিয়ে বা 0.5 মোল না বলে, 0.25 না বলে, 0.1 না বলে, এগুলো না বলে তোমাকে এই নামগুলো বলবে কোশ্চেনের মধ্যে। তখন তুমি জানতে হবে মোলার সলিউশন মানে হচ্ছে 1 মোলার, সেমি মোলার মানে 0.5 মোল, কোয়ার্টার মোলার মানে 0.25, ডেসিমোলার মানে 0.1, সেন্টিমোলার মানে 0.01। তো তোমাকে এইগুলো মনে রাখতে হবে পাঁচটা, ঠিক আছে? নাম থেকে আমরা মনে রাখতে পারবো মোলার মানে 1 আছে, সেমি মানে মোলের অর্ধেক, 0.5 না, 1-এর অর্ধেক। কোয়ার্টার, কোয়ার্টার মানে কি 4 ভাগের 1 ভাগ, তাই না? তার মানে তুমি ধরো যে 1000কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, সরি হ্যাঁ 4 দিয়ে ভাগ করো, 250 আসবে, তাই না? ঠিক আছে না? হ্যাঁ 250 আসবে। সেই যে 250, এটাই তো 0.25, বুঝছো? 0 তো আমরা কনসিডার করি না। তারপরে আবার 0.1, অর্থাৎ 1000কে তুমি যদি ডেসিমোলার মানে হচ্ছে 1000কে তুমি যদি 10 দিয়ে করো, তা আমাদের কী থাকে 100 না, 0.1, ঠিক আছে না? ডেসিমোলার। এবং সেন্টি মানে তুমি হচ্ছে আচ্ছা, সেন্টি মানে হচ্ছে, এটা আমরা দেখেছিলাম কিন্তু, লাইক ওই তো 1000, এটা আমরা চার্টে দেখছিলাম, সেই চার্টের মধ্যে কিন্তু আমরা পাই, এটা চার্ট ছিল না আমাদের, এই তো কেজি, তারপরে হচ্ছে কি ডেসি আর ডেসি, না সরি ডেকা, ভুলে গেছি চারটা। তো এখান থেকে আমি একটু মনে পড়ছি না সেন্টিমোলার এটা, ঠিক আছে? এটা হচ্ছে 0.01 মতো এই মানটা আসবে। এটা কীভাবে আসবে? এটা হচ্ছে তুমি যদি 1000কে তুমি যদি কত 100 দিয়ে ভাগ করো, না এটা তো না, উল্টা হবে মনে হয়, ওটাই হওয়ার কথা। আচ্ছা, আমার মনে পড়লে আমি সেন্টিমোলারটা দেখে দেবো। তো তোমাকে বলবে মোলার সলিউশন কাকে বলে। তো মোলার সলিউশন যখন বলবে তখন তুমি বলবা কি এক নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল থাকে, ঠিক আছে? তো সেমি মোলার কখন বলবে? যখন এক নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ এতটুকু পাল্টাবে না মধ্যে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে, সেই দ্রবণকে আমরা সেমি মোলার। আবার সেন্টিমোলার একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.01 মোল দ্রবীভূত থাকে, সেই দ্রবণকে সেন্টিমোলার দ্রবণ বলা, ঠিক আছে? তারপর তোমাকে ডেসিমোলার বা কোয়ার্টার মোলার কাকে বলে? এক নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.25 মোল দ্রবীভূত থাকে, তবে সেই দ্রবণকে কোয়ার্টার মোলার দ্রবণ বলা, ঠিক আছে? বুঝতে পেরেছি? সেই 5টা তুমি লিখে নেবা, ঠিক আছে? এই 5টা দিয়ে কিন্তু তোমাকে কোশ্চেন করবে। তোমাকে কোশ্চেন শুধুমাত্র মোলার দ্রবণ কাকে বলে সেটা বলবে না, তোমাকে বলবে সেন্টিমোলার, ডেসিমোলার, এগুলো কাকে। আচ্ছা, সো অনেক কথা বলছি, খেয়াল করো। তো দ্রাবক, দ্রব্য এবং দ্রবণ বলতে কী বোঝায় সেটা ওর জন্য একটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? 1 গ্লাসের মধ্যে প্রায় অর্ধেক পানি না, সরি, সেই পানিতে সামান্য পরিমাণ খাবার লবণ দিয়ে তা একটি চামচ দিয়ে মেশাও, দেখা গেল পানিতে দ্রবণ মিশে গেছে বা পানিতে আর লবণ দেখা যাচ্ছে না। এই লবণ পানির মিশ্রণ একটি দ্রবণ, ঠিক আছে? মানে মিশ্রণটাকে, এই মিশ্রণের পানিকে বলা হইতেছে দ্রাবক এবং লবণকে বলা হইতেছে দ্রবণ, ঠিক আছে? দ্রবণ প্রস্তুত করার সময় পানি, অ্যাসিড, অ্যালকোহল ইত্যাদি নানা রকম তরল ব্যবহার করা যায়, ঠিক আছে? এবং এই অধ্যায়ে আমরা মূলত পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করব, এবং পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যে লবণ বা দ্রবণ তৈরি হয় সেটাকে আমরা জলীয় দ্রবণ বলি। আচ্ছা, এখানে একটা জিনিস হয়ে গেছে, জলীয় দ্রবণ
জল থেকে আসছে, এই জন্য জলীয় দ্রবণ, ঠিক আছে। পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয়, লবণ বলতেছে, তাকে আমরা জলীয় দ্রবণ বলি, ঠিক আছে। জলীয় দ্রবণ কাকে বলে? জল থেকে আসছে তাই জলীয়। তোমরা মাঝে মধ্যে, আচ্ছা এখানে খেয়াল করো, লঘু দ্রবণ এবং এটা হচ্ছে গাঢ় দ্রবণ। তুমি যদি একটি গ্লাসে 250 মিলিলিটার পানির মধ্যে 10 গ্রাম লবণ মিশাও, তাহলে একটি দ্রবণ তৈরি হবে। আবার তুমি যদি 250 মিলিলিটার পানির মধ্যে 15 গ্রাম খাবার লবণ মিশাও, তাহলে একটি দ্রবণ তৈরি হবে। এই দুইটি দ্রবণের মধ্যে লঘু দ্রবণ এবং অন্যটি গাঢ় দ্রবণ, যে দ্রবণে খাবার লবণ কম সেই দ্রবণটি লঘু দ্রবণ। লঘু মানে আমরা জানি, লঘু মানে হচ্ছে কম, ঠিক আছে, কম। ওইটাকে আমরা আরেকটা জানি হচ্ছে গুরু ভোজন আমরা বলছি না, মানে বেশি ভোজন। আর লঘু ভোজন মানে কম। আর গাঢ় মানে এটা থেকে একটু বেশি আর কি, ঠিক আছে, তুলনামূলক। আমরা জানি না গাঢ় রং হয়েছে মানে বেশি একটু কালার হয়েছে, বুঝতে পারছো? এর মধ্যে জাস্ট সেম জিনিস, এটা জাস্ট দেখো, খেয়াল করো, এটা পড়লেই বুঝতে পারবা। তুমি যদি আরেকটি গ্লাসের মধ্যে 250 ml পানির মধ্যে এত, আচ্ছা, যে দ্রবণে খাবার লবণ কম সেই দ্রবণটি লঘু এবং খাবার লবণ বেশি হলে সেটা দ্রবণটি গাঢ়। আবার একটি গ্লাসে 250 ml পানি এবং অপরটির মধ্যে 200 ml পানি, খেয়াল করো এখানে দুইটা জিনিস বুঝাইতেছে, যেটা কন্ট্রাডিক্টিং, যদিও দরকার নেই, তবু আমরা বুঝে রাখি, নৈবেদ্যিকে মাঝে মাঝে দিয়ে দেয়। খেয়াল করো, তুমি হচ্ছে 250 ml এর সাথে তুমি একবার মিশাইলা হচ্ছে 10 গ্রাম, তাহলে এবং আরেকবার এই 250 ml এর সাথে তুমি মিশাইলে হচ্ছে 15 গ্রাম, বা আমি 20 গ্রাম দিই, 20 গ্রাম। তাহলে এই দুইটার মধ্যে কে লঘু আর কে গাঢ়? কম দেখো, দুইটার মধ্যেই দেখো এটা সেম, এইটা সেম রাখছি, মাত্র এই দুইটা পাল্টেছি। তাহলে এটার মধ্যে লঘু কে, কম কে? অবশ্যই এটা, এটা হচ্ছে লঘু দ্রবণ। আবার এটা বেশি, তো গাঢ়, সরি গাঢ়, ট দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, আবার আবার লঘু মানে আমরা কম, গাঢ় মানে বেশি, এটা মনে রাখছি। এখন আবার আমি যদি এখন এরকম দেই, খেয়াল করো, আমি যদি এখন দুইটার মধ্যে সেম অ্যামাউন্ট রাখি, লেটস সে 20 গ্রাম, এই 20 গ্রামের সঙ্গে এখন আমি যদি লেটস সে 250 ml দিই, আরেকবার এই 20 গ্রাম এর সাথে 200 ml দিই, এখন কে লঘু কি গাঢ়? এখন অবশ্যই উল্টা হয়ে গেল, যেহেতু আমাদের লাইক এই দুটো সেম আছে, সো এখন আমার এটার উপর ডিপেন্ড করবে, তাই না? সেটার মধ্যে কম কার কাছে? অবশ্যই এর কাছে। সো এটা এখন লঘু এবং এটা এখন গাঢ়, বা ট লিখে ফেলছি। সেটা লঘু দ্রবণ এবং এটা গাঢ় দ্রবণ। উল্টা বলছি, জাস্ট সরি, মাই মিস্টেক, আমি উল্টো বলছি না, কারণ দেখো কম কার কাছে আছে, কম অবশ্যই এর কাছে আছে, তাই না? এটা আবার লঘু এবং এটা গাঢ়, দেখো, কারণ মিশাইছে তো সেম, কিন্তু পানির পরিমাণ এখন তুমি কমাই বাড়াই দিছো, তো যার কাছে এখন কম আছে, যার কাছে এখন পানি কম, এই তো গাঢ় বেশি হবে, তাই না? এখানে খেয়াল করো, এইখানে তুমি পানি সেম রাখছিলা, তো যার কাছে মূলত জিনিস ওই সলিউটটা বেশি ছিল সেই তো গাঢ় বেশি হয়ে গেছে। এখন তুমি উল্টা করে দিছো, এখন তুমি কি করছো, এখন তুমি হচ্ছে দুইটাই 20 গ্রাম নিছিলা, 20 গ্রাম জিনিস মিশাবা, এখন যার কাছে পানি কম থাকবে আলটিমেটলি সে বেশি গাঢ় হয়ে যাবে না? বুঝতে পারি নাই? ইমাজিন করো, জাস্ট একটা নর্মাল সরি এক্সাম্পল দিয়ে, তুমি ধরো যে এক গ্লাসের মধ্যে, এক গ্লাস পানির মধ্যে তুমি একটা ইস্পি মিশাইছো, ইস্পি একটা মিশাইছো,
এক গ্লাস পানির মধ্যে আবার আরেক গ্লাসের মধ্যে তুমি অর্ধেক পানি নিছো, সেটার মধ্যে একটা স্পুন মিশাইছো, ঠিক আছে? তাহলে পানি কিন্তু কমে গেছে, কিন্তু স্পির পরিমাণ সেম। কোনটা বেশি গাঢ় হবে, মানে কোনটা বেশি শক্তিশালী, মানে কোনটার মধ্যে মিষ্টি বেশি লাগবে? অবশ্যই যেটার মধ্যে পানি কম আছে, তাই না? অর্ধেক পানি যেটার মধ্যে নিচ্ছে সেটার মধ্যে এক প্যাকেট স্পিন নিয়েছিল, সেটার মধ্যে তোমার কম লাগবে। সেইখান থেকে আমরা বুঝতে পারতেছি তাহলে গাঢ় কোনটা। গাঢ় হচ্ছে যেটার মধ্যে কম ছিল পানি, ঠিক আছে, সেটাই গাঢ় ছিল। এক প্যাকেট সেম। কিন্তু অন্যদিকে তুমি ধরো যে পানি দুইটার মধ্যে সেম, তুমি দুইটার মধ্যেই, দুই গ্লাসের মধ্যেই তুমি এক গ্লাস পুরাটা নিছো, ঠিক আছে? দুইটা গ্লাস নিছো, দুইটার মধ্যে ফুল পানি নিছো। এখন তুমি এক গ্লাসের মধ্যে তুমি এক প্যাকেট স্প্রিং মিশাইছো, আরেক গ্লাসের মধ্যে তুমি ডাবল স্প্রিং মিশাইছো। তাহলে এখন কোনটা বেশি মিষ্টি লাগবে? যেটার মধ্যে তুমি বেশি মিশাইছো সেটা বেশি মিষ্টি লাগবে না? এটাই আর কি। এই উদাহরণ থেকে দেখি, জাস্ট এটা একটু বেসিক উদাহরণ, জাস্ট একটু মাঝে মধ্যে গোলাই ফেলি আর কি, ঠিক আছে? প্যাচ লেগে যায়, সেটা যদি না লাগে সেটা জন্য আমি জাস্ট, তুমি তখন ওই উদাহরণটা খেয়াল করবা। এটাই গাঢ় এবং সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, এগুলো কিন্তু আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হয়, ঠিক আছে? তাপমাত্রার জন্য এটা চেঞ্জ হয়ে যায় আবার। আচ্ছা, তো দেখো এটাই বলছে যে, আচ্ছা, আবার একটি গ্লাসের মধ্যে 250 ml পানি এবং আরেকটার মধ্যে 200, একটার মধ্যে 250 এবং 200, দুইটি গ্লাসে 10 গ্রাম মিশালো না। এখন বলতে পারো কোনটার মধ্যে? তাহলে এখন বলো তো কোনটার মধ্যে? দুইটার মধ্যেই সেম মিশানো হয়েছে, তো যেটার মধ্যে এখন কম মিশাইছে সেটা বেশি গাঢ়। যে পাত্রে পানির পরিমাণ বেশি সেটি লঘু, এবং যে পাত্রে পানির পরিমাণ কম এটা, সেটা গাঢ়, ঠিক আছে? এইটাই মূলত। আচ্ছা, তো পরিমাণ দ্রাবকের মধ্যে কম পরিমাণ দ্রব মিশ্রিত হলে তাকে আমরা লঘু দ্রবণ বলি, এবং নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত হলে তাকে আমরা গাঢ় দ্রবণ বলি। আসলে দ্রবকের মধ্যে কতটুকু পদার্থ যোগ করলে সেটি লঘু দ্রবণ হবে এবং কতটুকু পদার্থ যোগ করলে সেটা গাঢ় হবে তার কোনো নিয়ম নেই, ঠিক আছে? এটা তুলনামূলকভাবে কমতে বাড়তে পারে। আচ্ছা, তো দেখো একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তা সেই, আচ্ছা আরেকটা আসছে এখানে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, মোলারিটি কাকে বলে? মোলারিটি কাকে বলে? এটা এটা পাল্টাবে না আর কি, ঠিক আছে? এটা আগেরটার মধ্যে পাল্টাবে না। আগেরটা কি ছিল? আগেরটা ছিল আমাদের হচ্ছে মোলার দ্রবণ, মানে দ্রবণে বিভিন্ন, এখন হচ্ছে মোলারিটি কাকে বলে? একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব থাকে তাকে সেই দ্রবণের মোলারিটি বলে, ঠিক আছে? এটা বুঝতে সমস্যা নাই। একটি নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে তাকে আমরা সেই দ্রবণের, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানেও বলে দিয়েছে একটা নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল থাকে তো মোলারিটি 2, মানে ওই যে আগেরগুলো আমরা বের করেছিলাম, তো এই যে মোলার সলিউশনের মধ্যে এটার মোলারিটি হচ্ছে 1, সেই মোলারের মধ্যে এটা 0.5, কোয়ার্টার মোলারের মধ্যে মোলারিটি 2.25, এবং ডেসিমোলারের মধ্যে মোলারিটি হচ্ছে 0.1, সেন্টিমোলারের মধ্যে মোলারিটি কত? 0.0, এটাই আর কি, ঠিক আছে? 1 লিটারের মধ্যে যদি 0.5 থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সেমি মোলার দ্রবণ বলি, সেমি মোলার দ্রবণ বলি। 1 লিটারের মধ্যে 0.1 থাকলে ডেসিমোলার বলি, 0.1, এবং সেমি মোলার 0.5। বইয়ের মধ্যে যেহেতু যদিও 3টাতে আছে, মাঝে মধ্যে কোশ্চেনের মধ্যে বাকি 2টাও দেয় আর কি, ঠিক আছে? অর্থাৎ সেন্টিমোলার এবং কোয়ার্টার মোলার। আচ্ছা, সো এখন দেখো বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতকরণ। এটা আমরা নেক্সট ক্লাসে করি, আজকে আমার কাইন্ড অফ টায়ার্ড লাগছে আর কি, আমি এখন বন্ধ করে দিব। ওকে, আমরা নেক্সট ক্লাসের মধ্যে মূলত এটা শিখতে চাইবো, কারণ এখন লাইক টায়ার্ড, ঠিক আছে? সো এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি, বুঝতে পেরেছি? লেকচার 2 আমি ভাবছিলাম 1 ঘন্টা হবে, কিন্তু এখন লেকচার 2 এখানেই শেষ করে দিই। বাই বাই।